ফিরে এলাম বিরতির পর। বুদ্ধদেব ভট্টাচার্যের শুধুমাত্র নিজের যে দলীয় নেতৃত্ব তাদের সঙ্গেই নয়, সম্পর্ক তার ভালো ছিল প্রত্যেকের সঙ্গে, বিরোধীদের সঙ্গে, এবং তার প্রয়াণে স্বাভাবিকভাবেই প্রত্যেকে শোকস্তব্ধ এবং অনেকেই বলছেন যে বাম অধ্যায়ের অবসান হয়েছে। কি বলছেন তৃণমূল সাংসদ সৌগত রায়, এবং আমাদের প্রতিক্রিয়া দিয়েছেন ফোনে তৃণমূল নেতা শান্তনু সেন। শোনাব আপনাদের। বুদ্ধদেব বাবুর সাথে একসাথে বিধানসভায় ছিলাম প্রায় 22 বছর। উনি রাজনীতির বাইরে খুবই ভদ্র সজ্জন মানুষ ছিলেন। আমার সাথে ওর যথেষ্ট হৃদ্যতা ছিল। উনি সাহিত্য সংস্কৃতির ব্যাপারে গভীরভাবে জড়িত ছিলেন, নিজে নাট্যকারও ছিলেন। উনি চলে যাওয়ায় বাংলার রাজনৈতিক জীবনে একটা শূন্যতা সৃষ্টি হলো। আমি ওর পরিবারবর্গকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের খবরে আমরা ভীষণই শোকাহত এবং মর্মাহত। বুদ্ধবাবু একজন ব্যক্তিগত স্তরে খুব ভালো এবং সৎ মানুষ ছিলেন। তিনি একজন শৈল্পিক মনোভাবাপন্ন মানুষ ছিলেন, একটা শৈল্পিক সত্তা ছিল তার মধ্যে। এটা নিশ্চিত করে রাজনৈতিক জগতে একটা নক্ষত্র পতন, একটা অপূরণীয় ক্ষতি। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধবাবু যখন দীর্ঘদিন অসুস্থ ছিলেন বারবার তার পাশে গেছেন, তার পরিবারের পাশে থেকেছেন। আমি তার বিদেয়ী। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সকাল 8:20 নাগাদ নিজের বাসভবনে মৃত্যু হয়। 80 বছর বয়সে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য 2000 সাল থেকে 2011 পর্যন্ত টানা 11 বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। এর আগে একাধিকবার শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। ভেন্টিলেশন সাপোর্টও রাখা হয়েছিল তাকে, তবে তিনি হাসপাতালে থাকতে চাইতেন না। শেষবার আপনারা দেখতে পাচ্ছেন কুণাল ঘোষ, তৃণমূল নেতা কুণাল ঘোষ, তিনি পোস্ট করেছেন এবং তিনি সমবেদনা জানিয়েছেন তার পরিবারকে, এবং যে বুদ্ধদেব ভট্টাচার্যের চলে যাওয়া যে রাজনীতিতে একটা শূন্যতা সৃষ্টি করলো সেটাই কিন্তু তিনি পোস্ট করে জানিয়েছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও শোকস্তব্ধ এবং সেই মতোই শোক জ্ঞাপন করেছেন এক্স হ্যান্ডেলে পোস্ট করে। দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী, অর্থাৎ তার দলের নেতৃত্ব থেকে বিরোধীরা প্রত্যেকেই আজকে শোকস্তব্ধ বুদ্ধদেব ভট্টাচার্যের চলে যাওয়াতে। টানা 11 বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। অবশ্যই তার কিছু নীতি নিয়ে সমালোচনা হয়েছে বারবার। যে ছক ভাঙা রাজনীতি তিনি করতে গিয়েছিলেন এবং করেছিলেন সেটা নিয়ে তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল, কিন্তু তার যে রাজনৈতিক জীবন, যে দীর্ঘ রাজনৈতিক জীবন, যেটা বর্ণময়, এবং সেই রাজনৈতিক জীবন নিয়ে অনেকেই প্রশংসা করেছেন। সিপিএম নেতা শতরূপ ঘোষ তিনি আমাদের ফোনে কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাব আপনাদের। খারাপ খবর, এবং আমার বিশ্বাস রাজনীতির বাইরে গিয়েও, রাজনীতির উঠে উঠেও বহু মানুষ যারা কিনা হয়তো রাজনৈতিক ভাবে আমাদের সমর্থক নন তারাও ব্যথিত এই খবরে। কেননা সত্যি সত্যি বুদ্ধদেব এমন একজন মানুষ যিনি তার সত্তার জন্য পশ্চিমবাংলার যেভাবে উনি ভালো করতে চেয়েছিলেন তার জন্য দলমতের ঊর্ধ্বে উঠে বহু মানুষের সম্মান পেয়েছেন। এবং বুদ্ধদেবের কাছ থেকে যারা একটু হয়তো দেখেছেন তারা জানেন যে বুদ্ধদেব মানুষ হিসেবেও এতটা আকর্ষণীয় ছিলেন, মানে রাজনীতির বাইরেও। মানে আমি আমার কথা বলতে পারি, মানে আমরা ওনার থেকে বয়সে অনেক ছোট, পার্টিতেও ওনার অনেক পরের আমরা এসেছি, অনেক পরের প্রজন্ম, কিন্তু সামনাসামনি আমার সাথে অন্তত যতবার দেখা হয়েছে উনি আর যে কোনো প্রশ্ন করুন বা না করুন উনি সবসময় জিজ্ঞেস করতেন নতুন কি সিনেমা দেখলে ভালো, নতুন এখন নতুন যারা গান গাইছে কোন গানটা ভালো লাগলো বলো। মানে এতটাই মানে প্রাঞ্জল জীবন্ত মানুষ ছিলেন। এখন খুব কষ্ট পাচ্ছিলেন গত কয়েক বছর ধরে, আপনারা সবই জানেন। বারবার হাসপাতালে ভর্তি করতে হয়েছিল, অনেক খারাপ অবস্থা থেকেও লড়াই করে ফিরে এসেছিলেন, ডাক্তারবাবুরা চেষ্টা করেছিলেন, আপনাদের সবার শুভেচ্ছা ছিল, কিন্তু এবারটা সেটা হলো না। এখন বাংলা একজন সত্যিকারের আত্মীয়কে হারালো, নিজের একজন আত্মীয়কে হারালো। বিরোধী রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে দলীয় নেতৃত্ব তারা প্রত্যেকেই আজ শোক জ্ঞাপন করছেন বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে।
এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, শোক জ্ঞাপন করেছেন। 2011 সালে যে পালাবদল হয়েছিল, যে পরিবর্তন হয়েছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার গঠন হয়েছিল, বুদ্ধদেব ভট্টাচার্যের জামানা শেষ হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শোক জ্ঞাপন করেছেন বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে। কন্যা এবং স্ত্রীকে সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী, পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে। 2011 সালে যে পালাবদল দেখেছিল গোটা রাজ্য, যেখানে বুদ্ধদেব ভট্টাচার্যের জামানা শেষ হয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই পর্ব শুরু করেছিলেন। সিপিএম দলের সমস্ত সদস্য এবং যারা দলীয় নেতৃত্ব সমর্থক রয়েছেন প্রত্যেককেই সমবেদনা জানিয়েছেন পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ওনার শেষকৃত্য সম্পন্ন করার কথাও জানিয়েছেন পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে যেরকম তার পরিবার, পার্টির সদস্য, সমর্থকদের সমবেদনা জানিয়েছেন, তেমনি পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় যে শেষকৃত্য সম্পন্ন হবে সেটাও পোস্ট করে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে। দুর্গা, যেরকমটা তুমি বলছিলে যে শুধুমাত্র দলীয় নেতৃত্ব নয়, তার সঙ্গে যে বিরোধীদেরও একটা সুসম্পর্ক ছিল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার সরকার 2011 সালে গঠন হয়েছিল এবং বুদ্ধবাবুর সরকার সেই সময় তার জামানা শেষ হয়েছিল, মুখ্যমন্ত্রীও কিন্তু শোক জ্ঞাপন করেছেন। শুধুমাত্র শোক জ্ঞাপন নয়, তার পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন, দলীয় সদস্য সমর্থকদেরও তিনি সমবেদনা জানিয়েছেন। দেখো, রাজনীতিতে মতাদর্শগত বিভাজন থাকতেই পারে। একটা রাজনৈতিক দল আরেকটি বিরোধী দলের কাছে সবটাই তার ভালো হবে, সব কিছু তার সমালোচনা হবে না, এমন বিষয়টা নয়। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যকে মনে রাখতে হবে, তিনি রাজনীতির নেতা হলেও, তিনি মুখ্যমন্ত্রী হলেও, তিনি সিপিআইএম পার্টির মধ্যে একটা নিজস্বতা তৈরি করেছিলেন। বুদ্ধবাবু একটা নিজেকে রোল মডেল হিসাবে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেছিলেন। তোমাকে এটা মনে রাখতে হবে যে তিনি কোন পরিবার জাত, তার কাকা কে ছিল। সুকান্ত ভট্টাচার্যের রক্ত তার শরীরে বইছে। অতএব সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি রাজনীতিতে এলেও তার যে সাংস্কৃতিক ঘরানা, তার যে মনন, তার যে দূরদৃষ্টি, সেগুলো কিন্তু সমস্ত কিছু রাজনীতির দ্বারা সম্পৃক্ত ছিল, এটা কিন্তু নয়। তিনি নিজেকে চেনা ছকের বাইরে বার করে বাস্তবের সঙ্গে নিজেকে দাঁড় করিয়েছিলেন। তিনি বুঝেছিলেন যে দীর্ঘদিন ধরে শুধু ক্ষমতা ভোগ করলেই হবে না, ক্ষমতা অলিন্দে ঘোরাফেরা করলেই হবে না, এখানে দাঁড়িয়ে মানুষের জন্য কিছু করতে হবে, যুব সমাজের জন্য কিছু করতে হবে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে নিজেদেরকে প্রমাণ করে যেতে হবে যে রাজনীতি শুধুমাত্র রাজনীতি করার জন্য নয়, মানুষের মঙ্গলের জন্য রাজনীতিকে প্রয়োজনে তার চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, এমনকি তার যদি ফর্মুলা সেটা চেঞ্জ করার প্রয়োজন পড়ে সেটা চেঞ্জ করতে হবে। সেই চেনা ছক থেকে বেরিয়েই তিনি বারবার চেষ্টা করেছেন যে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে গেলে কর্মসংস্থান করতে হবে, পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে গেলে এখানে মানুষের কাছে মাটির সঙ্গে নিজেকে মিশিয়ে কাজ করতে হবে। আর এটা তিনি শিখিয়েছেন অন্যান্যদের। যদিও এই বিষয়টাকে নিয়ে তাত্ত্বিক নেতাদের সঙ্গে বুদ্ধবাবুর একটা মতাদর্শগত বিভাজন, একটা তাত্ত্বিক বিভাজন কিন্তু ছিলই, তার সত্ত্বেও বুদ্ধবাবু কিন্তু শুধুমাত্র নিজের দলে নয়, বিরোধী রাজনৈতিক দলের কাছেও এই সব বিষয়গুলোর জন্য তিনি যথেষ্ট গ্রহণযোগ্য ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় চরম বিরোধিতা করেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেও কোনো একটা জায়গায় গিয়ে তাকেও ভাবতে হয়েছে যে বুদ্ধবাবু যেটা সেদিন করতে চেয়েছিলেন আজকে কিন্তু সেটাই করা উচিত। দুর্গা, তোমাকে থামাবো।
পাম এভিনিউ বাড়িতে এই মুহূর্তে পৌঁছেছেন সূর্যকান্ত মিশ্র। আপনারা দেখলেন সেই ছবি যে সূর্যকান্ত মিশ্র এই মুহূর্তে তিনি রয়েছেন পাম এভিনিউ বাড়িতে। একে একে সিপিএম নেতৃত্ব তারা এসে পৌঁছচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্যের বাসভবনে। বিমান বসু, মোহাম্মদ সেলিম, সৃজন ভট্টাচার্য থেকে শুরু করে দলীয় নেতৃত্ব তারা একে একে এসে পৌঁছচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্যের পাম এভিনিউর বাড়িতে। সেখানে কিছুক্ষণ অর্থাৎ কয়েক ঘন্টা তার দেহ রাখা হবে। তারপরে আগামী কর্মসূচি জানাবে দল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আমি আবারও চলে যাব সরাসরি নিউজ রুমে। আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় রয়েছে। দুর্গা, তুমি যেরকমটা জানাচ্ছিলে। দেখো, যেটা বলছিলাম যে অর্থাৎ বুদ্ধবাবু বলা যেতে পারে শেষ নিঃশ্বাস ত্যাগ করার দিন পর্যন্ত তিনি কিন্তু তার নীতি, আদর্শ, চিন্তা, ভাবনা, সাংস্কৃতিক মনন থেকে এক চুলও তার কিন্তু বিচ্যুতি ঘটেনি। তুমি দেখো 2022 সালে কেন্দ্রের সরকার তাকে পদ্মভূষণ দেওয়ার জন্য মনোনীত করে এবং সেই বিষয়ে তাকে চিঠিও দেওয়া হয়। কিন্তু তিনি পত্রপাঠ অসুস্থ অবস্থায় থেকেও তাকে পত্রপাঠ কিন্তু না বলে দিলেন এবং তিনি যে নিতে রাজি নন সেটা পেছনেও যার যা যুক্তি তিনি দিয়েছিলেন সেটাও তিনি কিন্তু চিঠির মাধ্যমেই জানিয়ে দিচ্ছেন। অতএব যেখানে তুমি দেখবে এই পদ্মভূষণ থেকে শুরু করে রাষ্ট্রের যে বড় বড় যেগুলো সম্মান সেগুলো নেওয়ার জন্যে অনেক রাজনৈতিক নেতা থেকে আরম্ভ করে অনেক বিশিষ্ট জনেরা লালায়িত, সেই জায়গায় দাঁড়িয়ে কত সোজা, কত সুন্দরভাবে এটাকে প্রত্যাখ্যান করা যায় নীতি আদর্শকে বিসর্জন না দিয়ে সেই নিজের আদর্শকে বাঁচিয়ে রাখার তাগিদে বুদ্ধবাবু যেটা করেছেন এটা কিন্তু একটা শিক্ষা। এটা শিক্ষাটা আমাদের প্রত্যেকের গ্রহণ করা উচিত। বুদ্ধবাবুকে মনে রাখতে হবে যে তিনি একটা নিজস্ব ভাব ধারণার মধ্যে দিয়ে নিজেকে নিয়ে গেছেন। যেটা বলছিলাম যে অর্থাৎ সময়ের সাথে সাথে এই যে নিজেকে পরিবর্তন করা, দলের যে অভিমুখ তাকে কখনো কখনো পরিবর্তন করতে হয়, সেই জায়গায় থেকে কিন্তু তিনি একটুও সরেননি। বিমানবাবু থেকে শুরু করে রাজনৈতিক যে সমস্ত সিপিআইএমের যে সমস্ত নেতৃবৃন্দ ছিলেন তাদের সঙ্গে অনেক বিষয় নিয়ে তার কিন্তু মতবিরোধ দেখা দিয়েছিল, কিন্তু তিনি কোনো দিন তার নিজের অবস্থান থেকে বেরিয়ে যাননি। তিনি তার নিজস্ব ধ্যান ধারণা চিন্তা ভাবনা থেকে বেরিয়ে যাননি। তিনি বারবার বলতেন যে আলিমুদ্দিনে বসে পার্টির কাজ করা, পার্টি চালানো আর রাইটার্স বিল্ডিংয়ে বসে প্রশাসন চালানো দুটো এক জিনিস নয়। অতএব প্রশাসনকে, যখন আমি প্রশাসনিক পদে রয়েছি তখন আমাকে বুঝতে হবে মানুষ কি চাইছে, কারণ আমি কোনো পার্টির মুখ্যমন্ত্রী নয়। অবশ্যই পার্টি আমাকে মনোনয়নপত্র দিতে নির্দেশ দিয়েছে, পার্টি আমাকে টিকিট দিয়েছে, আমি পার্টির ব্যানারে জিতেছি, এটাও যেমন ঠিক। কিন্তু যখন আমি মুখ্যমন্ত্রী তখন আমি সকলের মুখ্যমন্ত্রী, এই বিষয়টাকেও কিন্তু বারবার তিনি তুলে ধরতে চেয়েছেন। হ্যাঁ, ফিকশন হয়েছে, আমরা দেখেছি যে যখন তিনি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্যে, বিনিয়োগের জন্যে যখন টাটাকে নিয়ে আসতে চেয়েছিলেন আমাদের হুগলিতে, সিঙ্গুরে, তখন সেখানে সেই বিষয়টা নিয়ে বিরোধী রাজনৈতিক দল সেখানে রাস্তায় নেমেছিল, বিরোধিতা করেছিল। ফসলি জমি সেটা নিয়ে নেওয়া হচ্ছে বলে সেটা যে কথা তুলেছিল সেটা তাদের মতো করে তারা করেছিল, কিন্তু তিনি পেছিয়ে আসেননি। যখন একটা গণ্ডগোলের আবহাওয়া তৈরি হলো, যখন সেখানে চরম বিরোধিতা চলে এলো, সেই জায়গা থেকে তখন তিনি সেটব্যাক করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু আজকের দিনে মনে রাখতে হবে যে সিঙ্গুর যদি সত্যিই হতো তাহলে কি মানুষের মঙ্গল হতো না, এই প্রশ্ন কিন্তু বারবার মানুষের কাছে উঠছে। একেবারে দুর্গা, আলোচনায় ফিরবো, তবে আমরা এই খবরেই থাকবো, প্রতি মুহূর্তের আপডেট আপনাদের জানাবো। তবে সময় হয়ে গিয়েছে একটা বিরতির, সঙ্গে থাকুন।